নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আপনাদের আমি পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস ইছামতি। আজকে শোনাচ্ছি ইছামতি উপন্যাসটির ষষ্ঠ পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি ইছামতির ষষ্ঠ পর্ব। হিংনাড়া গ্রামের বাইরে চারিধারে নীলের ক্ষেত। এমন সময় নীলের চারা বেশ বড় বড় হয়েছে। বড় সাহেবকে ছোট সাহেব ডেকে দেখিয়ে বললে, সি হোয়াট দে আর আপ টু। এমন সময় দেখা গেল লাঠি হাতে একটি জনতা বাগদিপাড়া থেকে বেরিয়ে মাঠের আলে আলে ক্রমশ এদিকে এগিয়ে আসছে। দেওয়ান রাজারাম বললেন, সাহেব, ওরা ঘিরে ফেলবার মতলব করছে, চলুন আরো এগিয়ে। ডেভিড বললে, তুমি ফিরে যাও, এদের ঘরে আগুন দিতে হবে, লোকজন নিয়ে এসো। রসিক মল্লিক লাঠিয়াল বললে, কিচ্ছু লাগবে না সাহেব, মুই এগিয়ে যাই, দাঁড়ান আপনারা। বড় সাহেব বললে, ইউ স্টে, আমি আর ছোট সাহেব যাইবে। সরকি আনিয়াছ? না সাহেব, সরকি লাগবে না, মোর লাঠির সামনে 100 লোক দাঁড়াতে পারবে না, আপনি হটে আসুন। দেওয়ান রাজারাম ততক্ষণে ঘোড়া এগিয়ে হিংনাড়া গ্রামের উত্তর কোণের দিকে ছুটিয়েছেন। বড় সাহেব চেঁচিয়ে বললেন, রসিক তোমার সহিত যাইবে দিওয়ান। কিছুক্ষণ পরে খুব একটা চিৎকার ও আর্তনাদ শোনা গেল। বাগদিপাড়ার ছোট ছেলে মেয়ে ও ঝি বউয়েরা প্রাণপণ চেঁচাচ্ছে ও এদিক ওদিক দৌড়চ্ছে। 70 বছরের বৃদ্ধ রামধন বাগদি রাস্তার ধারের একটা কাঠের গুঁড়ির ওপর বসে তামাক খাচ্ছিল। তার মাথায় লাঠির বাড়ি পড়তেই চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার স্ত্রী চেঁচিয়ে কেঁদে উঠল। লোকজন ছুটে এলো, হইচই আরম্ভ হলো। কিছুক্ষণ পরে দেখা গেল বাগদিপাড়ায় আগুন লেগেছে। লোকজন ছুটোছুটি করতে লাগলো। লাঠি হাতে জনতা ছত্রভঙ্গ হয়ে দৌড় দিল। নিজের নিজের বাড়ি অগ্নিকাণ্ডের হাত থেকে সামলাতে হবে, এটা হলো দেওয়ান রাজারামের পরামর্শ। বড় সাহেবকে ঘোড়ায় চড়ে আসতে দেখে জনতা আগেই পলায়নপর হয়েছিল, কারণ বড় সাহেবকে সবাই জমের মতো ভয় করে। ছোট সাহেব যতই বদমাইশ হোক, অত্যাচারী হোক, বড় সাহেব শিফটন হলো আসল কূটবুদ্ধি শয়তান। কাজ উদ্ধারের জন্য সে সব করতে পারে। জমি বেদখল, জাল, ঘর জ্বালানি, মানুষ খুন কিছুই তার আটকায় না। তবে বড় সাহেবের মাথা হঠাৎ গরম হয় না। ছোট সাহেবের মতো সে কাণ্ডজ্ঞানহীন নয়, হঠাৎ যা তা করে না। কিন্তু একবার যদি সে বুঝতে পারে যে এই পথে না গেলে কাজ উদ্ধার হবে না, সে পথ সে ধরবেই। কোনো হীন কাজই তার তখন আটকাবে না। আগুন তক্ষুনি লোকজন এসে নিভিয়ে ফেললে। আগুন দেওয়ার আসল উদ্দেশ্য ছিল জনতাকে ছত্রভঙ্গ করা। সে উদ্দেশ্য সফল হলো। রসিক মল্লিককে সকলে বড় ভয় করে। সে জাতিতে নমশূদ্র, দুর্ধর্ষ লাঠিয়াল ও সরকি চালিয়ে। আজ বছর 8-10 আগে ও নিজেরই এক ছেলেকে শিয়াল ভেবে মেরে ফেলেছিল সরকির খোঁচায়। সেটা ছিল পাকা কাঁঠালের সময়। ওদের গ্রামের নাম নূরপুর, মোহাম্মদপুর পরগনার অধীনে। ঘরের মধ্যে পাকা কাঁঠাল ছিল দরমার বেড়ার গায়ে ঠেস দেওয়ানো। 9 বছরের ছোট ছেলে সন্ধেবেলা ঘরের বেড়ার বাইরে বসে বেড়া ফুটো করে হাত চালিয়ে কাঁঠাল চুরি করে খাচ্ছিল। রসিক খসখস শব্দ শুনে ভাবলে শিয়ালে কাঁঠাল চুরি করে খাচ্ছে। সেই ছিদ্রপথে সরকির কাঁটাওয়ালা ফলার নিপুণ চালনায় অব্যর্থভাবে লক্ষ্যবিদ্ধ করল। বালক কণ্ঠের মরণার্তনাদে সকলে তেলের পিদিম হাতে ছুটে গেল। হাতে মুখে কাঁঠালের ভুতুড়ি আর চাপা মাখা ছোট্ট ছেলে চিত হয়ে পড়ে আছে। বুক দিয়ে রক্ত উঠে মাটি ভাসিয়ে দিচ্ছে। চোখের দৃষ্টি স্থির, হাতের বাঁধন আলগা। কেবল ছোট্ট পা দুখানা
তখনও কোনো কিছুকে বাধা দেওয়ার ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে, আবার পিছিয়ে যাচ্ছে। সব শেষ হয়ে গেল তক্ষুনি। রসিক মল্লিক সে রাতের কথা এখনো ভোলেনি, কিন্তু আসলে সে দস্যু, পিশাচ। টাকা পেলে সে সব করতে পারে। রামু সর্দারকে সেই সড়কির কোপে খুন করেছিল বাঁধালের ডাঙায়। নেবাজি মণ্ডলের ভাই সাতু মণ্ডলকে চালকি গ্রামের খড়ের মাঠে এক লাঠির ঘায়ে শেষ করেছিল। এ হেন রসিক মল্লিক ও বড় সাহেবকে একত্র দেখে বাগদিপাড়ার লোক একটু পিছিয়ে গেল। রসিক হাঁক দিয়ে ডেকে বললে, কোথায় রে তোদের ছিহরি সর্দার? পাঠিয়ে দে সামনে। বড় সাহেবের হুকুম, তার মুন্ডুটা সড়কির আগায় গিতে কুটিতে নিয়ে যাই। মায়ের দুধ খেয়ে থাকিস তো, সামনে এসে দাঁড়া বেটা শেয়ালের বাচ্চা। এগিয়ে আয় বুনো শুয়োরের বাচ্চা, এগিয়ে আয় নেড়ি কুকুরের বাচ্চা। তোর বাবারে ডেকে নিয়ে আয় মোর সামনে, ও হারামজাদা। ছিহরি সর্দার লাঠি হাতে এগিয়ে আসছিল। তার বউ গিয়ে তাকে কাপড় টেনে ধরে না রাখলে সে এগিয়ে আসতে ভয় পেত না, তবে খুব সম্ভব প্রাণটা হারাতো। রসিক মল্লিকের সামনে সে দাঁড়াতে পারত না। খুন যখন যার ব্যবসা, তার সামনে নিরীহ গৃহস্থ লাঠিয়াল কতক্ষণ দাঁড়াবে? ছোট সাহেব বললে, রসিক, বেটা চিহরি আর সাদেককে ধরে আনতে পারবা? বড় সাহেবের মেজাজ এতক্ষণে কিছুটা ঠান্ডা হয়ে থাকবে। সে বললে, I'm afraid that wouldn't be quite within the bounds of law. Let's return. ছোট সাহেব মনে মনে চটল বড় সাহেবের ওপর। ভাবল সে বড় সাহেবের কথার শেষে বলে আমেন, কিন্তু সাহসে কুলিয়ে উঠল না। দেওয়ান রাজারাম ততক্ষণে ঘোড়ার মুখ ফিরিয়েছেন কুঠির দিকে। প্রসন্ন চক্রবর্তীও সেই সঙ্গে ফিরছিল, কিন্তু সে একটি সুঠাম তন্নি ষোড়শী বধূকে আলুথালু অবস্থায় বাঁশবনের আড়ালে লুকিয়ে থাকতে দেখে সেখানে ঘোড়া দাঁড় করালে। কাছে লোকজন ছিল না কেউ। বউটি ভয়ে জড়সড় হয়ে বাঁশবনের ওদিকে ঘুরে যাবার চেষ্টা করতে প্রসন্ন চক্রবর্তী গলার সুরকে যতদূর সম্ভব মোলায়েম করে জিজ্ঞেস করলে, কেডা গা তুমি? উত্তর নেই। বলি, ভয় কি গা? আমি কি সাপ না বাঘ? তুমি কেডা? উত্তর নেই। আর তো কান্নার শব্দ শোনা গেল। প্রসন্ন আমিন চট করে একবার চারিদিকে চেয়ে দেখে ঘোড়াটা বাঁশ ছাড়ের ওপরে বউটির কাছে ঠেসে চালিয়ে দিলে। কিন্তু সেও বাগদিপাড়ার বউ। বেগতিক বুঝে সে এক মরিয়া চিৎকার ছেড়ে দৌড়ে বেশি জঙ্গলের দিকে পালালো। সেই কাঁটা বনের মধ্যে ঘোড়া চালানো সম্ভব নয়, সুতরাং ফিরতেই হলো প্রসন্ন চক্রবর্তীকে। বাগদিপাড়ার বৌঝি এমন সুঠাম দেখতে কেন যে হয়? ওদের মধ্যে দু একটা যা চোখে পড়ে এক সময়ে। না, সত্যি ভদ্রলোকের মধ্যে অমন গড়ন পিটন, হ্যাঁ, ঢাকের কাছে টেমটেমি। বড় সাহেব ছিহরি সর্দারকে বললে, তোমার মতলব কি আছে? নীল মোরা আর বোন মোনা সাহেব, মোদের মেরেই ফেলুন আর যে সাজাই দেন। ইহার কারণ কি আছে? কারণ কি বলবো, মোদের ঘরে ভাত নেই, পরনে বস্ত্র নেই, ওই নীলির জন্য। মা কালীর দ্বীপ বিনিয়ে মোরা বলছি নীল আর বোন বোনা। কি পাইলে নীল বনিতে ইচ্ছা আছে? নীল আর বোন বোনা, ধান করব। যত ধানের জমিতে আপনাদের আমিন গিয়ে দাগ মেরে আসবে, মোরা ধান বুনতে পারিনি। আপনারা নিজেদের জমিতে লাঙ্গল গরু কিনে নীলের চাষ করো, কেউ আপত্তি করবে না। পুরো যার জমি জোর করে বেদখল করে নীল করবা কেন সাহেব? তোমারে 500 টাকা বকশিস দিব, তুমি নীল বুনতে বাধা দিও না। প্রজা হাট করিয়া দাও। মাফ করবেন সাহেব, মোর একার কথায় কিছু হবে না। মুই আপনারে বলছি শুনুন, 13খানা গায়ের লোক এক স্তরে হয়ে জোট পেকিয়েছে। ভবানীপুর, নাটা বেড়ে, হুদো মানিককলির নীলকুটির রেতেরাও জোট পেকিয়েছে। হাওয়া এসেছে পূব দেশ আর দক্ষিণ দিক থেকে। বড় সাহেব এই সমস্ত সংবাদ জানেন। সেদিনকার সেই অভিযানের পর তাই তিনি আজ ছিহরি সর্দারকে কুটিতে ডেকেছিলেন অনেক কিছু আশ্বাস দিয়ে।
চিহরি এরকম বেঁকে দাঁড়াবে তা বড় সাহেব ভাবেননি। তবু বললেন, তুমি আমার কাছে চলিয়া আসিবে, চেষ্টা করিয়া দেখো, অনেক টাকা পাইবে। কাছারিতে চাকরি করিতে চাও? না সাহেব, মোরা 7 পুরুষ কখনো চাকরি করিনি। আর আপনাদের একটা কথা বলি সাহেব, মুই একা এ ঝড় সামলাতে পারবো না। জেলা জুড়ে ঝড় উঠেছে, একা চিহরি সর্দার কি করবে? আপনি বুঝে দেখো সাহেব, একা মোরে দোষ দিও না। মুই কুটির অনেক নুন খেয়েছি, তাই সব কথা খুলে বললাম। ডেভিড সাহেবকে ডেকে বড় সাহেব বললে, আই সে ডেভিড, this man swims in shallow water. Let him go safely out and see that no harm is done to him. Not worth the trouble. সেদিন সন্ধ্যার পরে নীলকুঠিতে একটি গুপ্ত বৈঠক আহুত হলো। অনেক খবর এনে দিয়েছে নীলকুঠির চরের দল। জেলার প্রজাবর্গ ক্ষেপে উঠেছে। তারা নীলের দাদন আর নেবে না। 17টা নীলকুঠি বিপন্ন। গ্রামে গ্রামে প্রজাদের সভা হচ্ছে, পঞ্চায়েত বৈঠক বসছে। কোনো কোনো মৌজায় নীলের জমি ভেঙে প্রজারা ডাঁটা শাক আর তিল বুনেছে, এই খবরও পাওয়া গিয়েছে। বৈঠকে ছিলেন কাছাকাছি নীলকুঠির কয়েকজন সাহেব ম্যানেজার, এ কুঠির শিল্ড আর ডেভিড। কোনো গোপনীয় ও জরুরি বৈঠকে ওরা কোনো নেটিভকে ডাকে না। ম্যালিসন সাহেব বলেছে, নো নেটিভ নিড টু বি কল্ড। কোল্ডওয়েল সাহেব বললে, ম্যাজিস্ট্রেটের কাছে আরও বন্দুকের জন্য বলো। এই সময়ে বেশি আগ্নেয়াস্ত্র রাখা উচিত, প্রত্যেক কুঠিতে অনেক বেশি করে। কোল্ডওয়েল ভবানীপুর নীলকুঠির অতি দুর্দান্ত ম্যানেজার। প্রজার জমি বেদখল করবার অমন নিপুণ ওস্তাদ আর নেই। খুন এবং বেপরোয়া কাজে ওর জুড়ি মেলা ভার। তবে কিছুদিন আগে ওর মেম চলে গিয়েছে ওর এক বন্ধুর সঙ্গে, তার কোনো পাত্তাই নেই। সেজন্য ওর মন ভালো নয়। এই সময়ে শ্রীরাম মুচি বেয়ারা শেরির বোতল ও অনেকগুলি ডিকান্টার ট্রেতে সাজিয়ে এনে ওদের সামনে রেখে দিল। দাদন খাতা নীলকুঠির অতি দরকারি দলিল। সমস্ত প্রজার টিপসই নিয়ে অনেক যত্নে এই খাতা তৈরি করা হয়। স্বয়ং ম্যাজিস্ট্রেট এসে এই দাদন খাতা পরীক্ষা করে থাকেন। অধিকাংশ কুঠিতে দাদন খাতা দুখানা করে রাখা থাকে। ম্যাজিস্ট্রেটকে আসল খাতাখানা দেখানো হয় না। শিপটন দাদন খাতা পূর্বেই আনিয়ে রেখেছিল টেবিলে, খুলে সবাইকে দেখালে। তারপর খুব জোর পরামর্শ হলো সাহেবদের। পরামর্শের প্রধান ব্যাপার হলো, প্রজা বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে, সাহেবদের আক্রান্ত হবার সম্ভাবনা কতটা। হলে স্ত্রীলোক ও শিশুদের চুয়াডাঙ্গার বড় কুঠিতে রাখা হবে নাকি কলকাতায় স্থানান্তরিত করা হবে। সেদিন রাত্রে সাহেবরা সকলেই কুঠিতে থাকলো। অন্য সময় হলে চলে যেত যে যার ঘোড়ায় চড়ে, কিন্তু এ সময়ে ওরা সাহস করল না একা একা যেতে। শেষ রাত্রে খবর এলো, রামনগরের কুঠি লুট করতে এসেছিল বিদ্রোহী প্রজার দল। বন্দুকের গুলির সামনে দাঁড়াতে না পেরে হটে গিয়েছে। রামনগরের কুঠি এখান থেকে 30 মাইল দূরে। তার ম্যানেজার অ্যান্ড্রু সাহেব কত মেয়ের যে সতীত্ব নষ্ট করেছে তার ঠিক নেই। স্বজাতি মহলেও সেজন্য তাকে অনেকে সুনজরে দেখে না। ম্যালিস শুনে মুখ বিকৃত করে ভুরু কুচকে বললে, ওহ, দ্য ওল্ড বেগার। সাহেবরা ছোট হাজারি খেলে বড় অদ্ভুত ধরনের। এক এক কাশি পান্তা ভাত, 1 ডজন লেবুর রস মেখে, রাত্রের টেবিলে ঠান্ডা হ্যাম, একটা করে আস্ত শশা জনপিছু, 4-5টা করে খয়রা মাছ সর্ষের তেলে ভাজা। বহুদিন বাংলাদেশের গ্রামে থাকবার ফলে ওদের সকলেরই আহার বিহার এদেশের গ্রাম্য লোকের মতো হয়ে গিয়েছে। ওরা আম কাঁঠালের রস দিয়ে ভাত খায়, অনেকে হুঁকোয় তামাক খায়, নিম্ন শ্রেণীর মেয়েদের সঙ্গে মেশে, অনেককে ঘরেও রাখে। ওদের দেখে বিলেত থেকে নবাগত বন্ধুবান্ধবেরা মুখ বেঁকিয়ে নিজেদের মধ্যে বলাবলি করে, গন নেটিভ। ওরা গ্রাহ্য করে না। বেলা বাড়লে সাহেবরা বিদায় নিয়ে চলে যায়। দিন চারেকের মধ্যে সংবাদ এলো, আশপাশের কুঠির সব সাহেব স্ত্রী পুত্রদের সরিয়ে দিয়েছে চুয়াডাঙ্গার কুঠিতে অথবা কলকাতায়। দেওয়ান রাজারাম সর্দার
ঘোড়ায় করে কুঠির চারিদিকের গ্রামে বেরিয়ে সংবাদ সংগ্রহ করেন। তিনিই একদিন সংবাদ পেলেন আজ 7খানা গ্রামের লোক একত্র হয়ে নীলকুঠি লুট করতে আসবে গভীর রাত্রে। খবরটা তাকে দিলেন নবু গাজী। একসময় সে বড় সাহেবের কাছ থেকে সুবিচার পেয়েছিল, সেটা সে বড় মনে রেখেছিল। বললে, দেয়ান বাবু, আর যে সাহেবের যা খুশি হোক গে, এই সাহেব লোকটা মন্দ নয়, এর কিছু না হয়। দেওয়ান সাহেবদের বলে লোকজন তৈরি করে রাখলেন। 2 সাহেব বন্দুক নিয়ে এগিয়ে দাঁড়িয়ে রইল। থানায় কোনো সংবাদ দিতে বড় সাহেবের হুকুম ছিল না, সুতরাং পুলিশ আসেনি। রাত 10টার পরে ইছামতির ধারের পথে একটা হল্লা উঠল। সাহেবরা বন্দুকের ফাঁকা আওয়াজ করল। দেওয়ান রাজারাম দাঁড়িয়েছিলেন বালাখানা ও সমাধিস্থানের মাঝখানের ঝাউ গাছের শ্রেণীর অন্ধকারে। সঙ্গে ছিল সরকি হাতে রসিক মল্লিক ও তার দলবল। রসিক মল্লিক বললে, দোহাই দেওয়ান মশাই, এবার আমারে একটু দেখতে দেন, ওদের একটু সাম্বপানা করি, ওদের চুলকুনি মাটো যদি না করি এবার, তবে মোর বাবার নাম তীরভঙ্গ মল্লিক নয়। দূর বেটা, থাম, কতগুলো মানুষ খুন হলেই কি হয়, অন্য জায়গায় হলি চলতো, এই যে কোঠির বুকির ওপরে, পুলিশ এসে তদন্ত করলেই তখন মুশকিল। লাশ রাতারাতি গুম করে ফেলে দেবানি, সে ভারটা মোর ওপর দেবেন দেওয়ান মশাই। আচ্ছা থাম, এখন যখন হুকুম করব তার আগে সরকি চালাবি নে। দিব্যি জ্যোৎস্না রাত। রাজারামের মনে কেমন একটা অদ্ভুত ভাব, যা কখনো তার হয় না। ঝাউ গাছের ডালের ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়েছে মাটির রাস্তার বুকে। তিলু বিলু নীলুর বিয়ে দিয়েছেন, ভাগ্নের মুখ দেখেছেন, জীবনের সব দায়িত্ব শেষ করেছেন। আজ যদি এই দাঙ্গায় এই পথের ওপর তার দেহ সরকিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে, কোনো অপূর্ণ স্বাদ থাকবে কি তার মনে? কিচ্ছু না। জগদম্বার ব্যবস্থা তিনি যথেষ্ট করেছেন। তালুক বিষয় ধানি জমি যা আছে, একটা বড় সংসার চলে। জমিদারি রায় বছরে তা 300-400 টাকা, রাজার হাল। নির্ভাবনায় মরতে পারবেন তিনি। সাহেবদের এতটুকু বিপদ আসতে দেবেন না। অনেক দিনের নুন খেয়েছেন। বললেন, রসিক বেটা তৈরি থাক, তবে খুনটা বুঝলি নে যখন গায়ের ওপর এসে পড়বে। ঝাউতলার অন্ধকার ও জ্যোৎস্নার জালবুনুনি পথে অনেক লোকের একটা দল এগিয়ে আসছে। ওদের হাতে মশাল, সরকি ও লাঠিও দেখা যাচ্ছে। রসিক হাঁক দিয়ে বললে, এগিয়ে আয় বেটারা, সামনে এগিয়ে আয়, তোদের ভুঁড়ি ফাঁসাই। কতকগুলো লোক এগিয়ে এসে বললে, কেডা, রসিক দাদা? দাদা না, তোদের বাবা। অমন কথা বলতি নেই, ছি, এগিয়ে এসো দাদা। রসিককে হঠাৎ দেওয়ান রাজারাম আর পাশে দেখতে পেলেন না। ইতিমধ্যে সে কখনো অদৃশ্য হয়ে কোথায় যেন মিলিয়ে গেছে আধ জ্যোৎস্না ও আধ অন্ধকারে। অল্পক্ষণ পরে দেখলেন সামনের দল ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছুটছে, আর ওদের মাঝখানে চরকির মতো কি একটা ঘুরে ঘুরে পাক খাচ্ছে। কিসের একটা ফলকে 2-4 বার চকচকে জ্যোৎস্না খেলে গেল। কি ব্যাপার, রসিক মল্লিক নাকি? ইস, কি করে? খুব একটা হল্লা উঠল কুঠির হাতার বাইরে। তারপরেই সব নিস্তব্ধ, দূরে শব্দ মিলিয়ে গেল, কেউ কোথাও নেই। সাহেবদের ঘোড়ার শব্দ একবার যেন রাজারাম শুনলেন বালাখানার উত্তরের পথে। এগিয়ে গেলেন রাজারাম। ঝাউতলার পথে এখানে ওখানে কি লোক ঘাপটি মেরে আছে নাকি? না, ওগুলো কি? মানুষ মরে পড়ে আছে। 1, 2, 3, 4, 5। রসিক বেটা এ করেছে কি? সব সরকির কোপ, শেষ হয়ে গিয়েছে সব কটা। হো রসিক, রসিক! রাজারামের মাথা ঝিমঝিম করে উঠল। হাঙ্গামা বাঁধিয়ে গিয়েছে রসিক মল্লিক। এইসব লাশ এখনই গুম করে ফেলতে হবে, সাহেবদের একবার জানানো দরকার। আধ ঘন্টা পরে গভীর পরামর্শ হচ্ছে দেওয়ান ও ছোট সাহেবের মধ্যে। ডেভিড বললে, 5টা লাশ লুকুবি কনে,
সেটা বোঝো আগে। বাঁওড়ের জলে হবে না, বাঁধালের মুখে লাশ বাঁধবে এসে। তা নয় সাহেব, কোথাও ভাসাবো না। হিরেডোম আর তার শালা কালুকে আপনি হুকুম দিন, আমি এক ব্যবস্থা ঠিক করছি। কি? আগে করে আসি, তারপরে তেলা দেব। আপনি ওদের হুকুম দিন, রাত থাকতে থাকতেই কাজ সারতে হবে, ভোরের আগে সব শেষ করতে হবে। রক্ত থাকলেই ধুয়ে ফেলতে হবে পথের ওপর। রসিক ব্যাটাকে কিছু জরিমানা করে দেবেন কাল। সেই রাত্রেই সব কাজ মিটিয়ে ভোরের আগে রাজারাম বাড়ি এসে শুয়ে রইলেন। জগদম্বা জিজ্ঞেস করলেন, বাবা, এত কাজের ভিড়, রাত তো শেষ হতে চলল। রাজারাম বললেন, হিসেব নিকেশের কাজ চলছে কিনা, খাতাপত্তরের ব্যাপার, এ কি সহজে মেটে? ভবানী বাড়ুজ্জে খোকাকে নিয়ে পাড়ায় মাছ খুঁজতে বার হয়েছিলেন। খোকা বেশ ফুটফুটে সুন্দর দেখতে, অনেক কথা বলে, বেশ টরটরে। ভবানী খোকাকে বলেন, ও খোকন, মাছ খাবি? খোকা ঘাড় নেড়ে বলে, মাছ মাছ। আরও কিছু দূর এগিয়ে গিয়ে দেখলেন যদু জেলে মাছ নিয়ে আসছে। যদু তাকে দেখে প্রণাম করে বললে, মাছ নেবেন গা? কি মাছ? একটা ভেটকি মাছ আছে, সের দেড়েক হবে। কত দাম দেব? 3 আনা দেবেন? বড্ড বেশি হয়ে গেল। যদু জেলে কাঁধ থেকে বঠেখানা নামিয়ে বললে, বাবু, বাজার কি পড়েছে ভেবে দেখুন দিকি। ছেলেবেলায় আউশ চালের পালি ছিল 2 পয়সা, তার থেকে উঠলো 1 আনা, এখন 6 পয়সা। মোর সংসারে 6টি প্রাণী খেতি, 1 কাটা চালির কমে একবেলা হয় না। দুবেলা 3 আনা চালেরই দাম যদি দিই, তবে নুন তেল তরকারি কাপড় কবিরাজ এসোজন বসোজন কোত্থেকে করি? সংসার আর চালাবার জো নেই জামাই ঠাকুর, আমাদের মতো গরিব লোকের আর চলবে না। ভবানী বাড়ুজ্জে বিরক্তি না করে মাছটা হাতে নিয়ে ফিরলেন বাড়ির দিকে। বিলু ও নীলু ছুটে এলো। বিলু স্বামীর হাত থেকে মাছটা ছিনিয়ে নিয়ে বললে, কি মাছ, ভেটকি না চিতল? বাহ। নীলু বললে, চমৎকার মাছটা। ও খোকা, মাছ খাবি? আয় আমার কোলে। খোকা বাবার কোলেই এঁটে রইল, বললে, বাবা বাবা। সে বাবাকে বড় ভালোবাসে। বাবার কোলে সবসময় উঠতে পারে না বলে বাবার কোলের প্রতি তার একটি রহস্যময় আকর্ষণ বিদ্যমান। বিলু চোখ পাকিয়ে বললে, আসবি নে? না। থাক, তোর বাবা যেন তোরে খেতি দেয় ভাত রেঁধে। বাবা, মাছ খাবি নে তো? খাই, খাই তো, আয়। খোকা আবেদনের সুরে কাঁদো কাঁদো মুখে বাবার দিকে তাকিয়ে বললে, ওই দেখো। অর্থাৎ আমায় জোর করে নিয়ে যাচ্ছে তোমার কোল থেকে। ভবানী জানেন খোকা এই কথাটি আজ অল্প দিন হলো শিখেছে, এই কথাটা বড় ব্যবহার করে। বললেন, থাক আমার কাছে, ওকে একটু বেরিয়ে আনি মহাদেব মুখুজ্জের চণ্ডী মণ্ডপ থেকে। নীলু বললে, মাছটার কি করব বলে যান? যা হয় করো। তিলু কোথায়? বড়ি দিতে গিয়েছে বর্দার বাড়ির ছাদে। আপনার বাড়ির তো আর ছাদ নেই, বড়ি দেবে কোথায়? কবে কোটা করবেন? যাও না, দাদাকে গিয়ে বলো না কুলীন কুমারী উদ্ধার করেছি, কিছু টাকা বার করতে লোহার সিন্দুক থেকে, দোতলা কোটা তুলে ফেলছি। বিয়ে যদি না করতাম থাকতে থুবড়ি হয়ে, কে বিয়ে করত? এর চেয়ে দাদা আমাদের গলায় কলসি বেঁধে ইছামতির জলে ডুবিয়ে দিলি পারতেন। কি বিয়েই দিয়েছেন, হা হা মরি মরি। বুড়ো বর 3 কাল গিয়েছে, 1 কালে ঠেকেছে। তা বিয়ে দিলেই তো পারতেন যুব বর ধরে, তবে থুবড়ি হয়ে ঘরে ছিলে কেন এতকাল? উদ্ধার হলেই তো পারতে। আমি পায়ে ধরে তোমাদের সাধ্যে গিয়েছিলাম। কান মলে দেব আপনার। বলেই নীলু ক্ষিপ্রবেগে হাত বাড়িয়ে স্বামীর কানটার অস্বস্তিকর সান্নিধ্যে নিয়ে এসে হাজির করতেই বিলু ধমক দিয়ে বললে, এই কি হচ্ছে? নীলু ফিক করে হেসে মাছটা নিয়ে ছুটে পালালো। ভবানী খোকাকে নিয়ে পথে বার হয়েই বললেন, কোথায় যাচ্ছি বলতো?
খোকা ঘড়ি নেড়ে বললে, যাই। কোথায়? মাছ। মহাদেব মুখুজ্জের চণ্ডীমণ্ডপে যাবার পথে একটা বাবলা গাছের ওপর লতার ঝোপ। নিবিড় ছায়া সে স্থানটিতে। বাবলা গাছের ডালে কি একটা পাখি বাসা বেঁধেছে। ভবানী গাছতলার ছায়ায় গিয়ে খোকাকে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে দেন। ওই দেখ খোকা, পাখি। খোকা বলে, পাখি। পাখি নিবি? পাখি। খুব ভালো, তোকে দেব। খোকা কি সুন্দর হাসে বাবার মুখের দিকে চেয়ে। না, ভবানীর খুব ভালো লাগে এই নিষ্পাপ সরল শিশুর সঙ্গ। এর মুখের হাসিতে ভবানী খুব বড় কি এক জিনিস দেখতে পান। নিবি খোকা? হ্যাঁ। খোকা ঘাড় নেড়ে বলে। ভবানীর খুব ভালো লাগলো এই হ্যাঁ বলা ওর। এই প্রথম ওর মুখে এই কথা শুনলেন। তার কানে প্রথম উচ্চারিত রি মন্ত্রের ন্যায় ঋদ্ধিমান ও সুন্দর। কটা নিবি? আক্কা না। বেশ, একখানাই দেব। নিবি? খোকা ঘাড় দুলিয়ে বলে, হ্যাঁ। পরক্ষণেই বলে, বাবা? কি? মা। তার মানে বাই। এই তো এলি বাড়ি থেকে, মা এখন বাড়ি নেই। খোকা যে কটি মাত্র শব্দ শিখেছে তার মধ্যে একটা হলো ওখানে। এই কথাটা কারণে অকারণে সে প্রয়োগ করে থাকে। সম্প্রতি সে হাত দিয়ে সামনের দিকে দেখিয়ে বললে, ওকে নে। ওখানে নেই, কোথাও নেই। ওকে নে। না, চল বেরিয়ে আসি। কোল থেকে নামবি? হাঁটবি? আটি। খোকা ভবানীর আগে আগে বেশ গুটগুট করে হাঁটতে লাগলো। খানিকটা গিয়ে আর যায় না। ভয়ের সুরে সামনের দিকে হাত দেখিয়ে বললে, শিয়াল। কই শিয়াল? একটা বড় শামুক রাস্তা পার হচ্ছে। ভবানী খোকার হাত ধরে এগিয়ে চললেন। ও কিছু নয়। খোকা তখনও নড়ে না, হাত দুটো তুলে দিলে কোলে উঠবে বলে। ভবানী বললেন, না চলো, ওতে ভয় কি, এগিয়ে চলো। খোকার ভাবটা হলো ভক্তের অভিযোগহীন আত্মসমর্পণের মতো। সে বাবার হাত ধরে এগিয়ে চলল শামুকটাকে ডিঙিয়ে, ভয়ে ভয়ে যদিও নির্ভরতার সঙ্গে। ভবানী ভাবলেন, আমরাও যদি ভগবানের ওপর এই শিশুর মতো নির্ভরশীল হতে পারতাম। কত কথা শেখায় এই খোকা তাকে। বৈষয়িক লোকেদের চণ্ডীমণ্ডপে বসে বাজে কথায় সময় নষ্ট করতে তার যেন ভালো লাগে না আর। এক মহান শিল্পীর বিরাট প্রতিভার অবদান এই শিশু। ওপরের দিকে চেয়ে বিরাট নক্ষত্রলোক দেখে তিনি কত সময় মুগ্ধ হয়ে গিয়েছেন। সেদিকে চেয়ে থাকাও একটি নীরব ও অকপট উপাসনা। পশ্চিমে তার গুরুর আশ্রমে থাকবার সময় চৈতন্য ভারতী মহারাজ কতবার আকাশের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলতেন, ওই দেখো সেই বিরাট অক্ষর পুরুষ। অগ্নিজার মস্তক, চন্দ্র ও সূর্য চক্ষু, দিক সকল কর্ণ, বেদ সমূহ বাক্য, বায়ু প্রাণ, হৃদয় বিশ্ব, পাদোদ্দয় পৃথিবী, ইনি সমুদয় প্রাণীর অন্তরাত্মা। তিনি আকাশ দেখতে শিখিয়েছিলেন। তিনি চোখ ফুটিয়ে দিয়ে গিয়েছেন। তিনি শিখিয়েছিলেন, যেমন প্রজ্বলিত অগ্নি থেকে সহস্র সহস্র স্ফুলিঙ্গ বার হয়, তেমনি সেই অক্ষর পুরুষ থেকে অসংখ্য জীবের উৎপত্তি হয় এবং তাতেই আবার বিলীন হয়। উপনিষদের সেই অমর বাণী। এই শিশু সেই অগ্নির একটি স্ফুলিঙ্গ। সুতরাং সেই অগ্নি নয় কি? তিনি নিজেও তাই নয় কি? এই বনঝোপ, এই পাখিও তাই নয় কি? এই নিষ্পাপ শিশুর হাসি ও অর্থহীন কথা অন্য এক জগতের সন্ধান নিয়ে আসে তার কাছে। এই শিশু যেমন ভালোবাসলে তিনি খুশি হন, তিনিও তো ভগবানের সন্তান। তিনি যদি ভগবানকে ভালোবাসেন, ভগবানও কি তার মতো খুশি হন না? এই শিশুর সঙ্গ ওদের চেয়ে কত ভালো। এ মিথ্যা বলতে জানে না, বিষয়ের প্রসঙ্গ ওঠাবে না, পরনিন্দা পরচর্চা এর নেই। একটি সরল ও অকপট আত্মা ক্ষুদ্র দেহের মধ্যে এসে সবেমাত্র ঢুকেছে কোন অনন্ত লোক থেকে।
পৃথিবীর কলুষ এখনো যাকে স্পর্শ করেনি। কত দুর্লভ এদের সঙ্গ! সাধারণ লোকে কি জানে? রাস্তার দুদিকে বেশ বনঝোপ। শিশু গুটগুট করে দিব্যি হেঁটে চলেছে। এক জায়গায় আকাশের দিকে চেয়ে কি একটা বললে আপনার মনে। ভবানী বললেন, কি রে খোকা, কি বলছিস? আর চিনি? কি আসেনি রে, কি আসবে? চাঁদ? চাঁদ এখন কি আসে বাবা? সে আসবে সেই রাত্রিরে। চলো। খোকা ভয়ের সুরে বললে, শিয়াল? না, কোনো ভয় নেই, শেয়াল নেই। ও বাবা! কি? মা? চলে যাব। মা এখন বাড়ি নেই, আসুক। আমরা যেখানে যাচ্ছি সেখানে কি খাবি রে? মুখি। বেশ, চলো। কি খাবি? মুখি। মহাদেব মুখুজ্জের চণ্ডীমণ্ডপে অনেক লোক জুটেছে। ভবানীকে দেখে ফণি চক্রবর্তী বলে উঠলেন, আরে এসো বাবাজি, সকালবেলায় যে। খোকনকে নিয়ে বেরিয়েছ বুঝি? এক হাত পাশা খেলা যাক, এসো। ভবানী হাসতে হাসতে বললেন, বেশিক্ষণ বসবো না কাকা। আচ্ছা খেলি এক হাত। খোকা বড্ড দুষ্টুমি করবে যে, ও কি খেলতে দেবে? মহাদেব মুখুজ্জে বললেন, খোকাকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও। ও মুংলি, মুংলি! না থাক কাকা, ও অন্য কোথাও যেতে চাইবে না, কাঁদবে। চণ্ডীমণ্ডপ হচ্ছে পল্লীগ্রামের একটি প্রতিষ্ঠান। এইখানেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিষ্কর্মা ব্রহ্মোত্তর বৃত্তিভোগী মূর্খ ব্রাহ্মণের দল জুটে কেবল তামাক পোড়ায় আর দাবা পাশা খেলে। প্রত্যেক গৃহস্থের একখানা করে চণ্ডীমণ্ডপ আছে। সকাল থেকে সেখানে আড্ডা বসে। তবে সম্পূর্ণ গৃহস্থের চণ্ডীমণ্ডপে আড্ডা জোর বসে থাকে, কারণ সারাদিন অন্তত আধশের তামাক জোগাবার ক্ষমতা সব গৃহস্থের নেই। গ্রামের মধ্যে চন্দ্র চাটুর্যে, ফণি চক্রবর্তী ও মহাদেব মুখুজ্জের চণ্ডীমণ্ডপই প্রথম শ্রেণীর প্রতিষ্ঠান। রাজারাম রায় যদিও সম্পন্ন গৃহস্থ, তিনি নীলকুঠির কাজে অধিকাংশ সময়ই বাড়ির বাইরে থাকেন বলে তাঁর চণ্ডীমণ্ডপে আড্ডা বসে না। এরা সারাদিন এখানে বসে শুধু গল্প করে ও পাশা দাবা খেলে। জীবন সংগ্রাম এদের অজ্ঞাত। ব্রহ্মোত্তর জমিতে বছরের ধান হয়, প্রজাদের কাছ থেকে কিছু খাজনা মেলে, আম কাঁঠালের বাগান আছে, লাউ কুমড়োর মাচা আছে। আজ মাছ ধারে কিনে গ্রামের জেলেদের কাছে 2 মাস পরে দাম দেওয়াই বিধি। সুতরাং ভাবনা কিসের? গ্রাম্য কলু ধারে তেল দিয়ে যায় বাখারির গায়ে দাগ কেটে। সেই বাখারির দাগ গুনে মাস কাবারির দাম শোধ হয়। এত সহজ ও সুলভ যেখানে জীবনযাত্রা, সেখানে অবকাশ যাপনের এইসব অলস ধারাই লোকে বেছে নিয়েছে। আলস্য ও নৈষ্কর্ম থেকে আসে ব্যর্থতা ও পাপ। পল্লী বাংলার জীবনধারার মধ্যে শ্যাওলার দাম আর ঝাঁঝি জমে উঠে জলের স্বচ্ছতা নেই, স্রোতে কলকল্লোল নেই, নেই তার নিজের বক্ষপটে অসীম আকাশের উদার প্রতিচ্ছবি। ভবানী এসব লক্ষ্য করেছেন অনেক দিন থেকেই, এখানে বিবাহ করার পর থেকেই। তিনি পরিচিত ছিলেন না এমন জীবনের সঙ্গে, জানতেন না বাংলাদেশের পাড়াগাঁয়ের মানুষের জীবনধারাকে। চিরকাল তিনি পাহাড়ে প্রান্তরে জাহ্নবীর স্রোতে বেগের সঙ্গে, পাহাড়ি ঝর্ণার প্রাণচঞ্চল গতিবেগের সঙ্গে নিবিড় পরিচয়ের আনন্দে কাল কাটিয়েছেন। পড়ে গিয়েছেন ধরা এখানে এসে বিবাহ করে, বিশেষ করে এই কুপমণ্ডুকদের দলে মিশে। এদের জীবনের কোনো উদ্দেশ্য নেই, অন্ধকারে আবৃত এদের সারাটা জীবন পথ। তার ওদিকে কি আছে কখনো দেখার চেষ্টাও করে না। ভবানী মুখুজ্জে বললেন, ও খোকন, তোমার নাম কি? খোকা বিস্ময় ও ভয় মিশ্রিত দৃষ্টিতে মহাদেব মুখুজ্জের দিকে বড় বড় চোখ তুলে চাইলে, কোনো কথা বললে না। কি নাম খোকন? খোকন। খোকন, বেশ নাম। বাহ, ওহে, এবার হাতটা আমার, দানটা কি পড়ল? কিছুক্ষণ খেলা চলবার পর সকলের জন্য মুড়ি ও নারকোল কোড়া এলো বাড়ির মধ্যে থেকে। খাবার খেয়ে আবার সকলে দ্বিগুণ উৎসাহে খেলায় মাতল। এমনভাবে খেলা করে এরা
যেন সেটাই এদের জীবনের লক্ষ্য। এমন সময়ে সত্যম্বর চাটুর্যের জামাই শ্রীনাথ ওদের চণ্ডী মণ্ডপে ঢুকল। সে কলকাতায় চাকুরি করে, সুতরাং এ অঞ্চলের মধ্যে একজন মান্যগণ্য ব্যক্তি। এ গ্রামের কোনো ব্রাহ্মণই এ পর্যন্ত কলকাতা দেখেননি, এমনকি স্বয়ং দেওয়ান রাজারাম পর্যন্ত এই দলের। কেননা কোনো দরকার হয় না কলকাতা যাওয়ার। কেন যাবেন তারা একটি অজানা শহরের সাত অসুবিধে ও নানা কাল্পনিক বিপদের মাঝখানে? ছেলেদের লেখাপড়ার বালাই নেই, নিজেদের জীবিকার্জনের জন্য পরের দোরে ধন্না দিতে হয় না। ফণী চক্রবর্তী বললেন, এসো বাবাজি, কলকাতার কি খবর? শ্রীনাথ অনেক আজগুবি খবর মাঝে মাঝে এনে দেয় এ গাঁয়ে। বাইরের জগতের খানিকটা হাওয়া ঢোকে এরই বর্ণনার বাতায়ন পথে। সম্প্রতি এখনই সে একটা আজগুবি খবর দিলে, বললে, মস্ত খবর হচ্ছে, আমাদের বড় লাটকে একজন লোক খুন করেছে। সকলে একসঙ্গে বলে উঠল, খুন করলে? কে খুন করলে? একজন ওহাবি জাতীয় পাঠান। মহাদেব মুখুজ্জে বললেন, আমাদের বড় লাট কে যেন ছিল? লার্ড মেও। লার্ড মেও? চণ্ডী মণ্ডপে পাশা খেলা আর জমল না। লর্ড মেও মরুন বা বাঁচুন, তাতে এদের কোনো কিচ্ছু যায় আসে না। এই নামটাই সবাই প্রথম শুনল। তবে নতুন একটা যা হয় ঘটল, এদের প্রাত্যহিক একঘেয়েমির মধ্যে সেটাই পরম লাভ। শ্রীনাথ খুব সবিস্তারে কলকাতার গল্প করলে। আপিস আদালত কিভাবে বন্ধ হয়ে গেল সংবাদ আসা মাত্রই। বেলা দুপুর ঘুরে গেল। খোকাকে নিয়ে ভবানী বাড়ুজ্যে বাড়ি ফিরতেই তিলুর বকুনি খেলেন। কি আক্কেল আপনার জিজ্ঞেস করি, কোথায় ছিলেন খোকাকে নিয়ে দুপুর পর্যন্ত? ও খিদেই যে টাটা করছে, কোথায় ছিলেন এতক্ষণ? খোকা দু হাত বাড়িয়ে বললে, মা মা। ভবানী বললেন, রাখো তোমার ওসব কথা, লার্ড মেও খুন হয়েছেন, শুনেছ? সে আবার কে গা? বড় লাট, ভারতবর্ষের বড় লাট। কে খুন করলে? একজন পাঠান। আহা, কেন মারলে গো? ভারী দুঃখ লাগে। লর্ড মেও খুন হবার কিছুদিন পরেই নীলকরদের বড় সংকটের সময় এলো। নীলকর সাহেবদের ঘন ঘন বৈঠক বসতে লাগলো। ম্যাজিস্ট্রেট সাহেব নিজের আরদালি পাঠিয়ে যখন তখন পরোয়ানা জারি করতে লাগলেন। রাজারাম ঘোড়ায় করে যাচ্ছিলেন নীলকুঠির দিকে। রামকানাই কবিরাজ একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে। বললে, একটু দাঁড়াবেন দেওয়ানবাবু? রাজারাম ভ্রু কুঞ্চিত করে বললেন, কি? একটু দাঁড়ান, একটা কথা শুনুন। আপনি আর এগোবেন না। কান শোনার বাগদিরা দল বেঁধে দাঁড়িয়ে আছে ষষ্ঠীতলার মাঠে। আপনাকে মারবে, লাঠি নিয়ে তৈরি আছে। আমি জানি কথাটা, তাই বললাম। অনেকক্ষণ থেকে আপনার জন্য দাঁড়িয়ে আছি। কে কে আছেন দলে? তা জানি নে বাবু, আমি গরিব লোক, কানে আমার কথা গেল, তাই বলি অধর্ম করতে পারবো না। ভগবানের কাছে এর জবাব দিতে হবে তো একদিন। আপনি ব্রাহ্মণ, আপনাকে সাবধান করে দেবার ভার তিনিই দিয়েছেন আমার ওপর। তবু রাজারাম ঘোড়া নিয়ে এগিয়ে যেতে উদ্যত হয়েছেন দেখে রামকানাই কবিরাজ হাত জোড় করে বললে, দেওয়ান বাবু, আমার কথা শুনুন, বড় বিপদ আপনার, মোটে এগোবেন না। বাবু শুনুন, হো বাবু, কথাটা। ততক্ষণে রাজারাম অনেক দূর এগিয়ে চলে গিয়েছেন। মনে মনে ভাবতে লাগলেন, রামকানাই লোকটা মাথা পাগল নাকি? এত অপমান হলো নীলকুঠির লোকের হাতে, তিনিই তার মূল, অথচ কি মাথা ব্যথা ওর পড়েছিল তাকেই সাবধান করে দিতে? মিথ্যে কথা সব। ষষ্ঠীতলার মাঠে তার ঘোড়া পা দেওয়ার সঙ্গে সঙ্গে বিপদ শুরু হলো। মস্ত বড় একটি দল লাঠিসোঁটা নিয়ে তাকে চারিদিক থেকে ঘিরে ফেললে। রাজারাম দেখলেন, এদের মধ্যে বাঁধালের ডাঙ্গায় নিহত রামু বাগদির বড় ছেলে হারু আর তার শালা নারায়ণ বড় সর্দার। পলকে প্রলয় ঘটল। একদল চেঁচিয়ে হেঁকে বললে, বেটা নাম এখানে, আজ তোরই আর ফিরি যেতে হবে না। নারায়ণ বললে, বেটা সাহেবের কুকুর,
তোর মুন্ডু নিয়ে আজ ষষ্ঠীতলার মাঠে ভাঁটা খেলবো দেখ। অনেকে একসঙ্গে চেঁচিয়ে বললে, অত কথায় দরকার কি? ঘাড় ধরে নামিয়ে নিয়ে বুকে হাঁটু দিয়ে জেকে বসে কাতানের কোপে মুন্ডুটা উড়িয়ে দে। হারু বললে, তোরা সর, মুই দেখি। মোর বাবারে ওই শালা ঠেঙিয়ে মেরলো লেঠেল পেটিয়ে। একজন বললে, তোর সেই রসিক বাবা কোথায়? তারে ডাক, সে এসে তোরে বাঁচাক। জমালয়ে যে এক্ষুনি যেতে হবে বাছাধন। সাঁই করে একটা হাত সরকি রাজারামের বাঁ দিকের পাঁজরা ঘেঁষে চলে গেল। রাজারামের ঘোড়া ভয় পেয়ে ঘুরে না দাঁড়ালে সেই ধাক্কাতেই রাজারাম কাবার হয়েছিলেন। তার মাথা তখন ঘুরছে, চিন্তার অবকাশ পাচ্ছেন না, চোখে সর্ষের ফুল দেখছেন। নারকোল গাছে যেন ঝড় বাজছে, কি যেন সব হচ্ছে তার চারদিকে। রামকানাই কবিরাজ গেল কোথায়? রামকানাই! তার মাথায় একটা লাঠির ঘা লাগলো, মাথাটা ঝিমঝিম করে উঠল। আবার তার বাঁ দিকের পাঁজরে খুব ঠান্ডা তীক্ষ্ণ স্পর্শ অনুভূত হলো। কি হচ্ছে তার? এত জল কোথা থেকে আসছে? কে একজন যেন বলল, শালা, রামুর কথা মনে পড়ে? রাজারাম হাত উঠিয়েছেন সামনের একজন লোকের লাঠি আটকাবার জন্য। এত লোকের লাঠি তিনি ঠেকাবেন কি করে? এত জল কোথা থেকে? অতি অল্পক্ষণের জন্য একবার চেয়ে দেখলেন নিজের কাপড়ের দিকে। সঙ্গে সঙ্গে রাজারামের যেন বমির ভাব হলো। খুব জ্বর হলে যেমন মাথা ঘোরে, দেহ দুর্বল হয়ে বমির ভাব হয়, তেমনি পৃথিবীটা যেন বনবন করে ঘুরছে। তিলুর সুন্দর খোকাটা দূর মাঠের ও প্রান্তে বসে যেন আনমনে হাসছে। কেমন হাসে! রাজারাম আর কিচ্ছু জানেন না, চোখ বুজে এলো। অমাবস্যার অন্ধকার নেমে এসেছে গোটা দুনিয়ায়। রামকানাই কবিরাজের ভীত ও আকুল আবেদনে স্বতন্ত্র গ্রামবাসীরা যখন লাঠি সোঁটা নিয়ে দৌড়ে গেল ষষ্ঠীতলার মাঠে, তখন রাজারামের রক্তাপ্লুত দেহ ধুলোতে লুটিয়ে পড়ে আছে। দেহে প্রাণ নেই।